বাংলায় একটা প্রবাদ আছে, সময় থাকতে করো চাষ, নইলে তুমি কাটবে ঘাস। 1779 খ্রিস্টাব্দে মহারাজ তেজচাঁদ মহারানী বিশন কুমারীর কাছ থেকে রাজ্যভার গ্রহণ করলেন। রাজ্যভার তো গ্রহণ করলেন, কিন্তু ছোট থেকেই কুসংসর্গবশত মহারাজ তেজচাঁদ অত্যন্ত বিলাসপ্রিয় ছিলেন। এই বিলাসপ্রিয়তার জন্যই রাজকার্যে এতটুকু মনোযোগী না হয়ে বন্ধুদের সঙ্গে আমোদ প্রমোদ নিয়ে মেতে থাকতেন এবং অকাতরে প্রচুর অর্থ ব্যয় করতেন। বাংলায় আরেকটি প্রবাদ আছে, চাষি গেল ঘর তো লাঙল তুলে ধর। এই সুযোগে রাজকর্মচারীরাও প্রচুর অর্থ আত্মসাৎ করতে লাগলো। সুচারুরূপে রাজকার্য ঠিকমতো চালিত না হয়, বাকি পড়তে লাগলো ইংরেজদের খাজনা। এই ইংরেজদের বাকি পড়া খাজনাই হলো মহারাজ তেজচাঁদের অনর্থপাতের মূল। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। কোনো রাজার মৃত্যুর পর তার জ্যৈষ্ঠ পুত্রই সিংহাসনের অধিকারী হন। সেখানে যদি পুত্র একটিই হয় তাহলে তিনিই হন সিংহাসনের অধিকারী, কিন্তু যদি সেই পুত্র নাবালক হন তখন প্রতিনিধি স্থানীয় কেউ তার বদলে রাজকার্য চালায় এবং সেই পুত্র যখন সাবালক হন তখন তিনি রাজকার্যের অধিকারী হন। 1770 সালে মহারাজ তিলকচাঁদ যখন মারা যান, মহারাজ তেজচাঁদ তখন 6 বছরের নিতান্তই শিশু। তার অভিভাবিকা মাতা মহারানী বিশন কুমারী জমিদারি পরিচালনার দায়িত্ব নেন। তেজচাঁদ 6 মাঘ 1176 সাল, ইংরাজির 1765 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি জন্মগ্রহণ করেন। বারবার তাগাদা করেও যখন খাজনার টাকা আদায় হচ্ছে না, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বর্তমানে কলকাতার শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা মুন্সি নবকৃষ্ণকে বর্ধমান রাজ্যে সাঁজোয়াল পদে নিযুক্ত করেন। মুন্সি নবকৃষ্ণের দায়িত্ব হলো রাজস্ব আদায় করে রাজ সংসারের যাবতীয় ব্যয় নির্বাহ করা এবং কিস্তিতে কিস্তিতে খাজনার টাকা কোম্পানির কাছে পাঠানো। কিন্তু তিনিও যথাসময়ে খাজনার টাকা পরিশোধ করতে না পারায় ও রাজবাড়ির সিপাই ও ভৃত্যদের মাইনে ঠিকমতো দিতে না পারায় বোর্ডের কাছে তিরস্কৃত হয়ে 1782 খ্রিস্টাব্দে সাঁজোয়াল পদে ইস্তফা দেন। তখন মহারাজ পুনরায় স্বহস্তে রাজ্যভার গ্রহণ করে বাকি খাজনার সমস্ত টাকা পরিশোধ করতে পারবেন না বলে বোর্ডে একটি পত্র প্রেরণ করেন। বোর্ড মহারাজার আবেদনে কর্ণপাত না করে বিনা আপত্তিতে সমুদয় টাকা পরিশোধ করার নির্দেশ দেন। তখন মহারাজ তেজচাঁদ বর্ধমানে এবং সোনামুখীতে যেসব ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠি ছিল তা বন্ধ করে দেন ও কুঠিয়ালদেরও তাড়িয়ে দেন। কুঠিয়ালরা মহারাজের বিরুদ্ধে বোর্ডে অভিযোগ দায়ের করে। 1785 খ্রিস্টাব্দের 25 এপ্রিল বোর্ড এক পত্রে কুটি ছেড়ে দেওয়ার জন্য মহারাজকে নির্দেশ দেন এবং ভবিষ্যতে যাতে আর এরকম না করেন তার জন্য সতর্কও করেন। 1783 খ্রিস্টাব্দে সমগ্র বর্ধমান জেলার জমিদারি রাজস্ব আদায় হয়েছিল 43,58,026 টাকা। তার মধ্যে 36,96,825 টাকা কোম্পানিকে দেওয়ার পর 6,22,271 টাকা মহারাজ নিজে গ্রহণ করেন। সুতরাং 3,03,175 টাকা বাকি পড়ে থাকে। তখন কোম্পানি কয়েক কিস্তিতে টাকা শোধের ব্যবস্থা করে দেন, কিন্তু মহারাজ খাজনার টাকা শোধ করলেনই না, বরং আরও কিস্তির টাকা বাকি পড়তে থাকে। কোম্পানিও ওই টাকা পরিশোধের জন্য বারবার তাগাদা মারতে থাকে। কোম্পানি বুঝতে পারে মহারাজের বিলাসপ্রিয়তা ও কুসংসর্গের জন্যই
রাজস্ব বাকি পড়ছে। তখন মহারাজকে যথাযথ উপদেশ প্রদান করার জন্য বোর্ড 1783 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে কমিশনার সাহেবকে নির্দেশ দেন। ওই নির্দেশ অনুসারে কমিশনার সাহেব মহারাজকে কলিকাতা যাওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু কমিশনারের অনুরোধকে উপেক্ষা করে মহারাজ কলিকাতা না গিয়ে সপরিষদ গঙ্গা স্নানে বাঁশবেড়িয়া যান। এতে কমিশনার ক্ষুব্ধ হয়ে বোর্ডকে সমস্ত বিষয় জানিয়ে দেন। তখন বোর্ড মহারাজকে এক চিঠিতে জানান, যদি তিনি কুসংসর্গ ত্যাগ না করেন এবং রাজকার্যে মনোযোগী না হন, তাহলে সমস্ত জমিদারি তার হস্তচ্যুত হবে। বোর্ডের কাছ থেকে চিঠি পেয়ে মহারাজ বিশেষ চিন্তিত হয়ে 1783 খ্রিস্টাব্দের 27শে নভেম্বর বোর্ডকে জানালেন তিনি তীর্থস্থান উপলক্ষে বাঁশবেড়িয়া যাওয়াতে কমিশনার সাহেব বাহাদুরের অনুরোধ ও উপদেশ অনুসারে কলিকাতা যেতে পারেননি। তার জন্য তিনি অতিশয় দুঃখিত এবং লজ্জিত হয়েছেন। এরপর তিনি বিশেষ সাবধান হয়ে রাজকার্য পরিচালনা করবেন ও বাকি খাজনা যাতে শোধ হয় তার জন্য যত্নবানও হবেন। এই পত্রে বোর্ড সন্তুষ্ট হয় এবং মহারাজের আর কলিকাতা যাওয়ার প্রয়োজন হয় নাই। মহারাজ যদিও খাজনা পরিশোধ করার কথা বলেছিলেন, কার্যত তা সম্ভব না হওয়ায় বোর্ড 1786 খ্রিস্টাব্দের 16ই মার্চ তারিখে একটি চিঠিতে জানান, যদি কিস্তির সমস্ত টাকা একেবারে শোধ না করেন তাহলে সমস্ত জমিদারি ক্রোক করা হবে। বোর্ডের নির্দেশ অনুসারে বর্ধমানের কালেক্টর মহারাজকে গৃহবন্দী রেখে কিছু টাকা আদায় করেছিলেন। অবশেষে 1789 খ্রিস্টাব্দের 4 মে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল মহারাজের কিছু জমি বিক্রি করে টাকা আদায়ের নির্দেশ দেন। মহারাজ বোর্ডকে খাজনার টাকা কিছু কমানোর জন্য আবেদন করেন। বোর্ড মহারাজের এই প্রার্থনা মঞ্জুর তো করেইনি, উপরন্তু যে ধার্য জমা 40,15,109 টাকা এবং ফুলবন্দি বাবদ বার্ষিক 1,93,721 টাকায় জমিদারি রাখতে রাজি আছেন কিনা জানিয়ে 1789 খ্রিস্টাব্দের মে মাসে একটি পত্র লেখেন। অগত্যা মহারাজ ধার্য জমা স্বীকার করে 1789 খ্রিস্টাব্দের 4 জুন তারিখে বোর্ডকে চিঠি দেন, যদিও টাকা পরিশোধের কোনো উপায় ছিল না। বোর্ড 1790 খ্রিস্টাব্দের 10ই মে তারিখে মহারাজের কিছু জমিদারি বিক্রি করে টাকা আদায়ের আদেশ দেন। এর ফলে আজমত শাহী ও মুজাফফর শাহী পরগনা বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। জমিদারির কিছু অংশ কিনে নেন সিঙ্গুরের দ্বারকানাথ সিংহ, ভাস্তারার ছকু সিংহ, জনায়ের মুখার্জি পরিবার ও তেলেনিপাড়ার বন্দ্যোপাধ্যায় বংশ। রাজবংশানুচরিতে উল্লেখ আছে 1790 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ধমান রাজ্যের যাবতীয় দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমা রাজ সরকারের দেওয়ানি ও ফৌজদারি আদালতেই নিষ্পত্তি হইত। যদি কোনো অপরাধী ভীত হইয়া বর্ধমান রাজ্যাধিকার হইতে স্থানান্তরে পলায়ন করিত, তা হইলে তাহাকে ধৃত করিয়া রাজধানীতে প্রেরণ করিবার জন্য মহারাজ মহামান্য গভর্নর জেনারেল সাহেবের নিকট আবেদন করিতেন। একদা বর্ধমান রাজ্যাধিকারস্থ বালিয়া ও চন্দ্রকোনার ইজারাদার রাজ সরকারের প্রাপ্য 60,000 টাকা খাজনা আত্মসাৎ করিয়া শ্রীরামপুরে পলায়ন করে। উক্ত ব্যক্তিকে ধৃত করিয়া রাজধানীতে প্রেরণ করিবার জন্য 1790 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মহারাজ বর্ধমানের কালেক্টর সাহেব দ্বারা মহামান্য গভর্নর সাহেব বাহাদুরের নিকট আবেদন করেন। উক্ত আবেদনপত্রখানি বোর্ডের মহাফেজখানায় বিদ্যমান আছে, কিন্তু ক্রমে মহারাজের বিলাসপ্রিয়তা ও কার্যশিথিলতায় তিনি উক্ত অধিকার হইতে বিচ্যুত হন। 1790 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে
বোর্ডের আদেশ অনুসারে তাহার কারাগারস্থ যাবতীয় বন্দীগণকে বর্ধমানের কালেক্টর সাহেবের হস্তে সমর্পণ করিবার আদেশ হয়। এই সময় তাহার হস্ত হইতে দেওয়ানি ও ফৌজদারি ক্ষমতা প্রকৃতপক্ষে অন্তর্হিত হইয়া কেবলমাত্র রাজ্যের শান্তিরক্ষার ভার অবশিষ্ট রহিল। বর্ধমানাধিপতি পুলিশ বিভাগ সম্বন্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিলেক্ট কমিটির পঞ্চম রিপোর্টের 17 পৃষ্ঠায় যে মন্তব্য লিখিত আছে তাহার কিয়দংশের বঙ্গানুবাদ লিখিত হইল। এই জমিদারির প্রায় 73 মাইল দীর্ঘ ও 45 মাইল প্রস্থ, পরিমাণ ফল প্রায় 3280 বর্গ মাইল। অধিকাংশ ভূমি প্রচুর শস্যশালিনী এবং অধিবাসীর সংখ্যাও অধিক। মহারাজের পুলিশ বিভাগ সম্বন্ধে বর্ধমানের ম্যাজিস্ট্রেট সাহেবের 1788 খ্রিস্টাব্দের 12 অক্টোবর তারিখের পত্রে প্রকাশ যে থানাদারগণই পুলিশ বিভাগের উচ্চপদস্থ কর্মচারী ও রাজ্যের প্রধান শান্তিরক্ষক। তাহাদের অধীনে ভিন্ন ভিন্ন গ্রামে গ্রামবাসীগণের শান্তিরক্ষার নিমিত্ত এবং তাহাদিগকে গ্রামসমূহের সংবাদাদি প্রদান করার জন্য 2400 পাইক, এ পাইক হচ্ছে সশস্ত্র পদাতিক সৈন্য আর কি, এরা নিযুক্ত আছে। ইহারা কেবলমাত্র পুলিশেরই কার্য করিয়া থাকে। তদ্ভিন্ন গ্রামসমূহের প্রহরীর কার্যের জন্য স্বতন্ত্র জমিদারি পাইক নিযুক্ত আছে। উক্ত পাইকের সংখ্যাও অন্তত 19 সহস্র হইবে। ইহারাও সর্বদাই আবশ্যক মতে পুলিশের কার্যের সহায়তা করিয়া থাকে। লর্ড কর্নওয়ালিস 1791 খ্রিস্টাব্দের 24 জুন তারিখে মহারাজকে কাউন্সিলে উপস্থিত হওয়ার নির্দেশ দেন, কিন্তু মহারাজ সেই নির্দেশ অনুসারে কলকাতায় উপস্থিত থেকেও কাউন্সিলে হাজির হন নাই। তাতে গভর্নর জেনারেল অসন্তুষ্ট হয়ে মহারাজকে কলকাতা পরিত্যাগ করার নির্দেশ দেন এবং সমস্ত প্রাপ্য টাকা একসাথে দেওয়ার আদেশ দেন। তখন বোর্ডের অ্যাক্টিং প্রেসিডেন্ট মিস্টার ডাব্লিউ কভার মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে তাকে যথাযথ ব্যাপারটা বুঝিয়ে যাতে তিনি সদাচরণ এবং সকলের সঙ্গে সদ্ব্যবহার করেন সে সম্বন্ধে উপদেশ দেন এবং তিনি মহারাজের সপক্ষে তার ধৃষ্টতাজনিত দোষের জন্য ক্ষমা প্রার্থনা করে 27 জুন তারিখে গভর্নর সাহেবকে একখানি আবেদনপত্র প্রেরণ করেন। প্রার্থনা অনুসারে গভর্নর সাহেব তাকে কাউন্সিলে উপস্থিত হয়ে বর্ধমান যাওয়ার অনুমতি দেন। মহারাজ কাউন্সিলে উপস্থিত হলে তাকে যথোপযুক্ত সম্মান প্রদর্শনও করা হয়। মহারাজ তেজচাঁদের জমিদারির যে অংশ বিক্রয় হয়েছিল সেই বিকৃত জমিদারিতেই হুগলি ও 24 পরগনার জমিদারি সৃষ্টি হয়। বীরবর কীর্তিচাঁদের বাহুবলে জয় করা বিদ্রোহী শোভা সিংয়ের জমিদারি বরোদা ও চিতুয়া মহারাজ তেজচাঁদের অসাবধানতা এবং অপরিণামদর্শিতার জন্যই 1779 খ্রিস্টাব্দে বাকি খাজনার জন্য প্রকাশ্যে নিলামে বিক্রি হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, যদি খারাপ লাগে তো ডিসলাইক দেবেন। আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বর্ধমানের এরকম বিভিন্ন অজানা কাহিনী জানার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওয়, ততদিন ভালো থাকবেন বন্ধু। জয় হিন্দ।